দুজনকেই খুব ভালোবাসে। তার কথা শুনে আমার মন আরও দ্বিধায় পড়ে গেল। আমি কি সত্যিই বেশি ভাবছি? এর মধ্যে আমাদের পাড়ায় নতুন একটা পরিবার এলো। তাদের মেয়ে রিয়া আমার সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলল। রিয়া ছিল খুব ফ্র্যাঙ্ক আর হাসি খুশি। আমি তার সঙ্গে আমার মনের কথা শেয়ার করার সাহস পেলাম। একদিন আমরা কফি শপে বসে গল্প করছিলাম। আমি তাকে দোলা ভাইয়ের কথা বললাম, কিভাবে তার দৃষ্টি আর কথাবার্তা আমাকে অস্বস্তিতে ফেলে। রিয়া মন দিয়ে শুনে বলল, দিশা, তুই কি শিওর যে এটা শুধুই তোর মনের ভুল নয়? তুই একটু খেয়াল করে দেখ, ওনার আচরণে কি সত্যিই কিছু অস্বাভাবিক আছে? রিয়ার কথা আমার মনে ধরল। আমি ঠিক করলাম আমি দোলা ভাইয়ের আচরণ আরও কাছ থেকে খেয়াল করব। রিয়া আরও বলল, তুই যদি কিছু বলতে চাস তাহলে সরাসরি মিতালির সঙ্গে কথা বল, কিন্তু তার আগে নিশ্চিত হ যে তুই যা ভাবছিস তা সত্যি, নইলে তোর বোনের মনে আঘাত লাগতে পারে। আমি রিয়ার কথাই সাহস পেলাম, কিন্তু একই সঙ্গে ভয়ও হচ্ছিল। যদি আমার ধারণা সত্যি হয় তাহলে কি হবে? আমি কি পারবো মিতালিকে এটা বলতে? কয়েকদিন পর আমি আবার দোলা ভাইদের বাড়িতে গেলাম। মিতালি তখন তার স্কুলের কাজে ব্যস্ত ছিল। দোলা ভাই আমার সঙ্গে গল্প শুরু করলেন। হঠাৎ তিনি বললেন, দিশা, তুমি জানো, কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু ঘটে যা কাউকে বলা যায় না। আমারও এমন কিছু আছে। আমি অবাক হয়ে তাকালাম। তার কথার মধ্যে যেন একটা রহস্য ছিল। আমি জিজ্ঞেস করলাম, দোলা ভাই কি বলছেন, কি ঘটেছে? তিনি হেসে বললেন, এখন থাক, পরে বলবো। তার এই কথা আমার মনে আরও বেশি প্রশ্ন জাগালো। সেদিন বাড়ি ফিরে আমি আর ঘুমাতে পারলাম না। দোলা ভাইয়ের কথা আমার মাথায় ঘুরছিল। তিনি কি বলতে চেয়েছেন? তার চোখের সেই দৃষ্টি, তার কথার সেই রহস্যময়তা, এসব কি আমার প্রতি কোনো অস্বাভাবিক অনুভূতির ইঙ্গিত, নাকি এটা অন্য কিছু? আমি ঠিক করলাম আমি এই রহস্যের জট খুলবই, কিন্তু সেটা করতে গেলে আমাকে আরও সতর্ক হতে হবে। আমি রিয়ার সঙ্গে আরেকবার কথা বলার সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমি রিয়াকে ফোন করে সবটা বললাম। রিয়া বলল, দিশা, তুই একটা জিনিস কর, দোলা ভাইয়ের সঙ্গে একটু বেশি সময় কাটা। দেখ ওনার আচরণে আর কি কি লক্ষ্য করা যায়, তবে খুব সাবধানে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার মনে একটা সংকল্প জন্মলো, আমি এই রহস্যের শেষ দেখব। কিন্তু আমি জানতাম না এই রহস্য আমাকে আরও গভীর একটা জালে জড়িয়ে ফেলবে। রিয়ার পরামর্শ মাথায় রেখে আমি ঠিক করলাম দোলা ভাইয়ের আচরণ আরও কাছ থেকে খেয়াল করব। আমি তাদের বাড়িতে যাওয়ার একটা সুযোগ খুঁজলাম। কয়েকদিন পর মিতালি আমাকে ফোন করে বলল, দিশা, এই শনিবার আমাদের বাড়িতে এসো, আমরা একসঙ্গে রান্না করব, গল্প করব। আমি রাজি হলাম। মনে মনে ভাবলাম এটা দোলা ভাইয়ের আচরণ বোঝার জন্য ভালো সুযোগ। শনিবার দুপুরে আমি তাদের বাড়িতে পৌঁছলাম। দোলা ভাই দরজা খুলে হাসি মুখে বললেন, আরে দিশা, এসো এসো, তুমি না এলে তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তার কথায় স্নেহ ছিল, কিন্তু আমি তার চোখের দিকে তাকালাম। সেই দৃষ্টি আবার আমাকে অস্বস্তিতে ফেলল। মিতালি রান্নাঘরে ব্যস্ত ছিল। আমি তাকে সাহায্য করতে গেলাম, কিন্তু দোলা ভাই বললেন, দিশা, তুমি বসো, আমি আর তুমি গল্প করি, মিতালি তো রান্না করতে পারে। আমি একটু হাসলাম, কিন্তু মনে মনে সতর্ক হলাম। আমরা বসার ঘরে বসে গল্প শুরু করলাম। দোলা ভাই আমাকে জিজ্ঞেস করলেন, দিশা, তোমার কলেজে কি চলছে, কোনো নতুন বন্ধু হলো? আমি স্বাভাবিকভাবে গল্প করতে লাগলাম, কিন্তু লক্ষ্য করলাম তিনি আমার কথা শুনতে শুনতে একটু বেশি মনোযোগ দিচ্ছেন। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি আবার ফিরে এলো, যেন আমার প্রতিটা কথা তিনি গভীরভাবে অনুভব করছেন। গল্পের মাঝে দোলা ভাই হঠাৎ বললেন, দিশা, তুমি জানো, কখনো কখনো মানুষের মনে এমন কিছু থাকে যা বোঝানো যায় না। আমারও এমন একটা কথা আছে যা আমি কাউকে বলতে পারি না। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করলো। এটা কি সেই কথা যার ইঙ্গিত তিনি আগেও দিয়েছেন? আমি সাহস করে বললাম, দোলা ভাই, আপনি কি বলতে চাইছেন আমাকে বলতে পারেন, আমি তো আপনার ছোট বোনের মতো। তিনি একটু হাসলেন, কিন্তু তার হাসি যেন পুরোপুরি খোলামেলা ছিল না। তিনি বললেন, দিশা, তুমি খুব সরল, কিন্তু কিছু কথা এমন যা বললে সবাই বুঝবে না। আমার মনে আবার সেই রহস্যের ছায়া গাঢ় হলো। রান্না শেষ করে মিতালি আমাদের সঙ্গে যোগ দিল। আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। মিতালি ছিল হাসি খুশি, দোলা ভাইও স্বাভাবিকভাবে কথা বলছিলেন, কিন্তু আমার মন থেকে সেই অস্বস্তি যাচ্ছিল না। খাওয়ার পর আমি মিতালিকে রান্নাঘরে ডেকে বললাম, আপু, দোলা ভাই কি কখনো তোমাকে কিছু গোপন কথা বলেছেন? মিতালি অবাক হয়ে বলল, গোপন কথা? না তো, মুলায়ম তো আমার সঙ্গে সব শেয়ার করে। কেন, কি হয়েছে? আমি ইতস্তত করে বললাম, না এমনি। আমার মনে হলো দোলা ভাই কিছু একটা বলতে চান, কিন্তু বলছেন না।
মিতালি হেসে বলল, তুই বেশি ভাবিস দিশা। বাড়ি ফিরে আমি রিয়াকে ফোন করলাম। দোলা ভাইয়ের সেই কথা আর তার দৃষ্টির কথা বললাম। রিয়া মন দিয়ে শুনে বলল, দিশা, এটা কিন্তু একটু সিরিয়াস। তুই আরেকটু খেয়াল কর। আরেকটা জিনিস কর, তুই দোলা ভাইয়ের সঙ্গে একা কথা বলার সময় একটু দূরত্ব রাখিস। দেখ ওনার আচরণে আর কি পরিবর্তন হয়। রিয়ার কথা আমার মনে ধরল। আমি ঠিক করলাম এবার থেকে আমি দোলা ভাইয়ের সঙ্গে একটু সতর্ক থেকে কথা বলবো। কিন্তু আমার মনে একটা ভয়ও জন্ম নিচ্ছিল। যদি আমার ধারণা সত্যি হয় তাহলে মিতালি কিভাবে এটা মেনে নেবে। কয়েকদিন পর আমি আরেকবার তাদের বাড়িতে গেলাম। এবার আমি ইচ্ছাকৃতভাবে একটু দূরত্ব রেখে কথা বলছিলাম। দোলা ভাই লক্ষ্য করলেন আমি আগের মতো খোলামেলা নই। তিনি হঠাৎ বললেন, দিশা, তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি তো আগের মতো হাসি খুশি নও। আমি একটু ঘাবড়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে বললাম, না দোলা ভাই, এমন কিছু না, আমি একটু ব্যস্ত ছিলাম। তিনি একটু গম্ভীর হয়ে বললেন, দিশা, তুমি যদি কিছু মনে করে থাকো আমাকে বলো, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না। তার কথায় যেন একটা আন্তরিকতা ছিল, কিন্তু আমার মন বলছিল এর পেছনে কিছু একটা লুকিয়ে আছে। সেদিন বাড়ি ফেরার পথে আমি লক্ষ্য করলাম দোলা ভাইয়ের ফোনে একটা মেসেজ এলো, যেটা তিনি তাড়াতাড়ি লুকিয়ে ফেললেন। আমি ঠিক দেখতে পাইনি, কিন্তু তার মুখে একটা অস্বস্তি দেখলাম। আমার মনে হলো এই রহস্যের সঙ্গে হয়তো তার ফোনের কিছু